আজ নেতাজি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস আর আপোষহীন মনোভাব আজও প্রতিটি ভারতীয়র প্রেরণা। তিনি শিখিয়ে গেছেন দেশের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় কোনো ধর্ম নেই। ভাবুন তো, ব্রিটিশ সরকারের সেই প্রতাপশালী দিনগুলোর কথা, যখন তাদের সাম্রাজ্যে সূর্য ডুবত না। ঠিক সেই সময় একজন মানুষ একলা লড়াইয়ের ডাক দিলেন। তিনি কোনো সাধারণ রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশদের কাছে এক মূর্তিমান আতঙ্ক। ভারতের স্বাধীনতার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা, সুভাষচন্দ্র বসু, যাকে বিশ্ব চেনে নেতাজি নামে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ মেধাবী ছাত্র ভারতের সবচেয়ে বড় বিদ্রোহী হয়ে উঠলেন এবং কেন আজও তার অন্তর্ধান রহস্যের চেয়ে তার জীবন অনেক বেশি রোমাঞ্চকর। তো জন্ম এবং বিদ্রোহের শুরু 1897 সাল, ওড়িশার কটক। এক শিক্ষিত ও প্রভাবশালী পরিবারে জন্ম সুভাষের। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ মেধাবী, কিন্তু তার মনে টানা বাঁধছিল এক গভীর ক্ষোভ। 1916 সালে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক ব্রিটিশ প্রফেসর ভারতীয় ছাত্রদের অপমান করলে তরুণ সুভাষ প্রতিবাদে গর্জে ওঠেন। সেই প্রতিবাদের জন্য তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। বাবার ইচ্ছায় তিনি ইংল্যান্ডে যান আইসিএস পরীক্ষা দিতে। মাত্র 8 মাসের প্রস্তুতিতে তিনি চতুর্থ স্থান অধিকার করেন, কিন্তু পরাধীন দেশের সেবা করবেন বলে সেই লোভনীয় ব্রিটিশ চাকরি তিনি হেলায় প্রত্যাখ্যান করলেন। 1921 সালে ভারতে ফিরে তিনি সরাসরি যোগ দেন ভারতের স্বাধীনতা সংগ্রামে। তো গান্ধী বনাম সুভাষ, দুই মেরুর আদর্শ। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন ছিল ঝোড়ো। তিনি কংগ্রেসের তরুণ নেতা হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। 1938 থেকে 1939 সালে তিনি পরপর দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু এখানেই শুরু হয় এক ঐতিহাসিক দ্বন্দ্ব। মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন অহিংসা, কিন্তু সুভাষ মনে করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তা ছিনিয়ে নিতে হয়। আদর্শগত পার্থক্যের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং গড়ে তোলেন নিজস্ব দল ফরওয়ার্ড ব্লক। ব্রিটিশরা বুঝে গিয়েছিল এই মানুষটি গান্ধীজির মতো শান্ত নন, তিনি অনেক বেশি বিপজ্জনক। তাকে গৃহবন্দী করা হলো। কিন্তু 1941 সালের এক গভীর রাতে দাড়ি বাড়িয়ে ছদ্মবেশে তিনি নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এই রোমাঞ্চকর পলায়ন আজও ইতিহাসে দ্য গ্রেট স্কেপ নামে পরিচিত। আজাদ হিন্দ ফৌজ ও বিশ্ব রাজনীতি। ভারত থেকে পালিয়ে তিনি পৌঁছান জার্মানিতে, হিটলারের কাছে। পরে সাবমেরিন করে এক দুঃসাহসিক যাত্রায় যান জাপানে। সেখানে গিয়ে তিনি দায়িত্ব নেন আজাদ হিন্দ ফৌজ, আইএনএর। তিনি কেবল পুরুষদেরই নয়, মহিলাদের দিয়েও গঠন করেন ঝাঁসির রানী রেজিমেন্ট। তার বজ্রকণ্ঠের সেই অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। পুরো দক্ষিণ পূর্ব এশিয়া কাঁপিয়ে দিয়েছিল। তার নেতৃত্বে এই বাহিনী ভারতের মণিপুর এবং কোহিমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের ফলে আইএনএর পিছিয়ে আসতে হয়, কিন্তু সুভাষচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী আর ব্রিটিশদের গোলাম নয়। তো শেষ যাত্রা ও এক অমীমাংসিত রহস্য। 1945 সালের 18ই আগস্ট খবর এলো তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু ভারতবাসী আজও তা বিশ্বাস করতে পারেনি। কেউ মনে করেন তিনি রাশিয়ায় বন্দী ছিলেন, কেউ বা মনে করেন তিনি ভারতে ফিরে এসে গুমনামি বাবা সেজে বাস করতেন। শাওনওয়াজ কমিটি থেকে শুরু করে মুখার্জি কমিশন তদন্ত অনেক হয়েছে, কিন্তু সত্য আজও ধোঁয়াশা। তো সুভাষচন্দ্র বসু কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি চেতনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি নিজেই স্বীকার করেছিলেন যে 1947 সালে ভারত ছাড়ার পেছনে মূল কারণ ছিল নেতাজির তৈরি করা সামরিক বিদ্রোহের ভয়। আজ নেতাজি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস আর আপোষহীন মনোভাব আজও প্রতিটি ভারতীয়র প্রেরণা। তিনি শিখিয়ে গেছেন দেশের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় কোনো ধর্ম নেই। তো কেমন লাগলো নেতাজির এই বীর গাথা? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।